দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহরাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন বিএনপির আশকর শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ এখলাস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান মিয়া। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নওশাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম সহ দলটির সিনিয়র নেতারা। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। বার্মিংহামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট ২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব নাসির আহমদ, সঞ্চালনা করেন বালাগঞ্জ ওসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক আনহার আলী। উপস্থিত ছিলেন মাহবুব আলম চৌধুরী, আনা মিয়া, ফিরোজ খান, ফখর উদ্দিন, সিতার আহমেদ সহ প্রবাসী কমিউনিটি নেতারা। আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে শফিকুর রহমানের সমর্থনে বার্মিংহামে জনসভার আয়োজনে ঘোষণা দেওয়া হয়। মহামারী প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা কাঠামো তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, কোভিড-19 মহামারী বিশ্বের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে হাজির হয়েছে। এই মহামারীতে বিশ্ববাসী অনেককে হারিয়েছে বলেও জানান তিনি। তাই সামনে যেন এমন পরিস্থিতি তৈরি আর না হয়, সেজন্য অতীতের ভুলগুলো শুধরে বিশ্বকে সম্মিলিত শিক্ষা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহামারী প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া বিষয়ে ৭৮তম ইউএনজি এর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মহামারী প্রতিরোধে ৫টি অগ্রাধিকার তুলে ধরে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে প্রধানমন্ত্রী মহামারী প্রতিরোধে বৈশ্বিক সহযোগিতা কাঠামো তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। বলেন, করোনা পরিস্থিতি বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে প্রকৃতির একটি নিজস্ব সীমা রয়েছে। তাই প্রকৃতি থেকে শুরু করে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত বিশ্বের কেউ নিরাপদ নয় বলে জানান প্রধানমন্ত্রী। Bangladesh experience demonstrate that investing in adaptation and early warning makes perfect sense. We hope our development partner will seize this opportunity to deliver climate justice and also expect the world's major economies to remain honest about climate change and do their fair share to avert the impending crisis. প্রধানমন্ত্রী মহামারী প্রতিরোধে ৫টি অগ্রাধিকার তুলে ধরে বলেন, বিশ্বকে অবশ্যই উত্তম চর্চা বাড়িয়ে অতীতের ভুলগুলো শুধরে সম্মিলিত শিক্ষা নিতে হবে। এছাড়া যে কোনো মহামারীতে উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে রেয়াতযোগ্য আন্তর্জাতিক অর্থায়নের ব্যবস্থা রাখতে হবে। একই সাথে মহামারী প্রতিরোধে সংশ্লিষ্ট পণ্যগুলোর ন্যায়সঙ্গত অবাধ প্রাপ্যতা নিশ্চিত করতে হবে বলেও জানান শেখ হাসিনা। From the Climate Vulnerable Forum, we have made repeated calls for an equal distribution of climate finance between adaptation and mitigation. The situation has hardly improved. The adaptation funds need to live up to expectation. We would like to see the adaptation pipeline accelerate, come up with a viable model for financing and technological support. ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-19 পুনরুদ্ধারের ক্ষেত্রে বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান পঞ্চম। তাই শুরু থেকে জীবন বাঁচাতে ও জীবিকা রক্ষায় সরকার পরিকল্পিত ভারসাম্য বজায় রেখে কাজ করেছে। এ সময় দেশের ৪ কোটিরও বেশি নিম্ন আয়ের মানুষকে সরাসরি খাদ্য সহায়তা দেয়া সহ সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন শেখ হাসিনা। শামীম রেজা, যমুনা নিউজ। গভীর সমুদ্রে সম্পদ আহরণ এবং সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত জাতিসংঘের একটি চুক্তিতে সই করেছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন BBNJ শীর্ষক এই চুক্তিতে সই করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে সমুদ্র সম্পদের সুষ্ঠু সংরক্ষণ এবং আহরণে বাংলাদেশের যে প্রতিশ্রুতি সেটি আরও সুদৃঢ় হলো।
নতুন চুক্তি অনুযায়ী 200 নটিক্যাল মাইলের পরে ভাসমান সম্পদ যা মেরিন জেনেটিক রিসোর্স নামে পরিচিত সেটি অন্য কোনো দেশ বা কোম্পানি আহরণ করতে চাইলে একটি অংশ ওই অঞ্চলের মালিকানা যে দেশের সেই দেশের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দিতে হবে। চুক্তিতে যেসব দেশ সই করেছে তাদের গভীর সমুদ্রে ভাসমান সম্পদ আহরণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নিতে 7 অক্টোবর ঢাকা আসছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি দল। দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, এক সপ্তাহের সফরকালে সরকারের কর্মকর্তা, রাজনীতিবিদ, নির্বাচন কমিশন, সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন তারা। তার ভিত্তিতে তৈরি প্রতিবেদন নিয়ে ওয়াশিংটনে আলোচনার পর জানানো হবে নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান। সবশেষ 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি পশ্চিমা দেশগুলো। সীমিত আকারে কেবল বিশেষজ্ঞ প্রতিনিধি দল ছিল 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের। আসছে নির্বাচনেও পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। এমন অবস্থায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে সবচেয়ে তৎপর যুক্তরাষ্ট্র কি করছে তার দিকে নজর সব পক্ষেরই। ঢাকার মার্কিন দূতাবাস বলছে, এক সপ্তাহের সফরে অক্টোবরের প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন। A pre-election assessment mission, or PEAM, in accordance with NDI's Declaration of Principles for International Observers. We expect that group to be here from October 7 to 13. We're expecting 6 delegates plus their support staff. সংশ্লিষ্টদের সাথে কথাবার্তা বলে মূলত পরিস্থিতি বোঝার চেষ্টা করবে 6 সদস্যের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তার ভিত্তিতে তাদের মূল্যায়ন জানানো হবে ওয়াশিংটনকে। They will meet with various stakeholders, and at the end of their meetings, they will issue a statement on their findings, what they found that was positive, also any areas of concern, and they will also determine whether to send an assessment team to actually observe the elections when the elections occur. ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI স্বাধীন ও নিরপেক্ষভাবে এই নির্বাচন পূর্ব মূল্যায়ন মিশন পরিচালনা করবে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আলাদা আলাদা অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতিনিধিরা। মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেমিনারে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধ ও শান্তি বজায় রাখতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বে পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সূচক বাস্তবায়নই তাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্র কখনোই অন্যের ভূরাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সূচকগুলো বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে, এ ব্যাপারে তরুণদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন মার্কিন রাষ্ট্রদূত। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। এছাড়া স্বাধীন মতামত প্রদানে গণমাধ্যম বাধাগ্রস্ত হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা। এদিকে আমেরিকান সেন্টারে সংবাদ সম্মেলনে USAIDর মিশন প্রধান জানান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। তিনিও সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচনের তাগিদ দেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। নির্বাচনের ফলাফল কি হলো তা মুখ্য নয়, বরং যুক্তরাষ্ট্র প্রক্রিয়ার উপর বেশি গুরুত্ব দেয়। তিনি বলেন, নির্বাচনের ফল কি হবে তা নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মানুষই তাদের নির্বাচন করবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে ভারতে পৌঁছেছে ইলিশের প্রথম চালান।
বৃহস্পতিবার বিকেলে 9টি ট্রাকে মোট 40 মেট্রিক টন ইলিশ বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের পেট্রোপোলে পৌঁছায়। এসব মাছ যাবে কলকাতার পাতিপুকুর, হাওড়া এবং শিলদহের পাইকারি বাজারে। শুক্রবার থেকেই ক্রেতারা কিনতে পারবেন ইলিশ। অবশ্য বুধবারই মাছ ভর্তি ট্রাকগুলো ভারতে যাওয়ার কথা ছিল, তবে কাগজপত্রের জটিলতার সীমান্তে আটকা পড়ে। পরে বৃহস্পতিবার দুপুর থেকে ভারতে যাওয়ার অনুমতি পায়। দুর্গাপূজা উপলক্ষে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। অনুমতি পাওয়া ৭৯টি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ ভারতে রপ্তানি করবে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেখতে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সংস্থাটির কাছ থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। সংস্থাটি বাজেট স্বল্পতার কারণে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানিয়েছে বলে জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। তবে চিঠিতে নির্বাচনকালীন পরিবেশ নিয়ে ইইউর শঙ্কা থাকলেও তা অস্বীকার করেছেন তিনি। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ইসির সাথে কয়েক দফা বৈঠক করেছিল ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনের কারিগরি সহায়তার আশ্বাসও দিয়েছিল সংস্থাটি। হঠাৎ করে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো থেকে সরে দাঁড়ানোর কথা জানায় ইইউ। নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে মেইলও দিয়েছে তারা। ওই মেইলে তিনি আর উল্লেখ করেছেন যে ইতিমধ্যেই তাদের হেড অফিস সিদ্ধান্ত গ্রহণ করেছেন 2023-24 অর্থ বছরে তাদের যে পূর্ণাঙ্গ একটি মিশন নির্বাচন অবজারভেশনের জন্য পাঠানোর যে আর্থিক বিষয়টি ছিল ডিউ টু বাজেট, এইটার কারণে তারা সেটাকে আপাতত নামঞ্জুর করেছেন। এরই মধ্যে বিভিন্ন মহল থেকে বলা হয়েছে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা থাকায় পিছু হটেছে ইইউ। তবে সচিব জানালেন এমন কোনো বিষয়ের উল্লেখ নেই চিঠিতে। এই চিঠির ভাষায় এ জাতীয় কোনো কিছু উল্লেখ নেই, শুধুমাত্র তারা অভিহিত করেছেন সিএসি মহোদয়। বাইরে যদি কেউ কোনো কথার সাথে ডালপালা মিলিয়ে অনেক কথা বলেন সেটা ভিন্ন জিনিস। বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ ছাড়া ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো মন্তব্য করেননি ইসি সচিব। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন স্বচ্ছ ভোটে প্রতিনিধি নির্বাচন করবেন এদেশের জনগণ। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কারণ নেই। ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক আসা না আসাতে বাংলাদেশের সামনের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়বে না, নির্বাচনের গ্রহণযোগ্যতাতেও কোনো ধরনের প্রভাব পড়বে না। অতীতের নির্বাচনগুলিও তাই বলে। এর আগেও 2018 সালে পর্যবেক্ষক পাঠায়নি ইউরোপীয় ইউনিয়ন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।